বারাক ওবামা কিন্তু বলেছিলেন যে নাগরিক হিসেবে সবার অধিকার যদি ন্যায্যতার ভিত্তিতে দেয়া না যায় তাহলে ভারত রাষ্ট্র থাকবে না, এটা ভেঙে যাবে। এবং এই ভেঙে যাওয়ার আন্দোলন কিন্তু অলরেডি ভারতে আছে। ভারতে বহু রাজ্য আছে তারা স্বাধীন হইতে চায়। সেভেন সিস্টার্সের অনেক রাজ্য আছে তারা স্বাধীন হইতে চায়, তারা কাশ্মীরিরা স্বাধীন হইতে চায়। পাঞ্জাবের অংশে আপনার শিখরা খালিস্তান আন্দোলন আছে, তারা ওখানে স্বাধীন হইতে চায়। কেন হইতে চায়? কারণ সে নাগরিক অধিকার পাচ্ছে না। অতএব ভারত হিন্দুত্ববাদী রাজনীতির সমস্যা ভারতের জন্যই সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে প্রতিবেশীদের জন্য সমস্যা, আমাদের সবার জন্য সমস্যা এই সংকট। দীর্ঘ সময় ভারতকে শাসন করেছে মুসলমানরা, সুতরাং ভারতকে মুসলমানরা পরিহার না করে নরেন্দ্র মোদীর নীতির বিরোধিতা শক্তিশালীভাবে করা উচিত কিনা? মুসলমানরা ভারত শাসন করেছে ব্যাপারটা ঠিক এরকম না। ভারত নামক তখন কিছু ছিল না। আজকে ভারত বলতে আমরা যেটা বুঝাই, এইটা ভারত এই ফর্মে কোনো ভারত ছিল না কখনো। মৌর্য শাসন, গুপ্ত শাসন, সব জায়গাতে আপনি দেখবেন যে ম্যাপ ভিন্ন ছিল। এই ভারতটা ব্রিটিশ ইন্ডিয়ার তৈরি। ব্রিটিশ কলোনিয়াল টাইমে আজকের ইন্ডিয়া বলতে আমরা যেটা বুঝাই, এটা তাদের তৈরি করা একটা বিষয়। তো ঐতিহাসিক বলতে ভারত বলতে এরকম কিছু ছিল না। ভারত বলতে তাহলে কী বুঝাইতো? আমরা যে বিভিন্ন পর্যটকের হিস্ট্রিতে পড়েছি, অথবা আলবেরনির যে ভারত তত্ত্ব বই আছে সেখানে ভারতের যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিন্ধ নদী। হিন্দিয়ার অরিজিনাল যে রেফারেন্স পয়েন্ট সেটা হচ্ছে সিন্ধ নদীর তীরবর্তী অঞ্চলের মানুষকেই সিন্ধি বলা হইতো। সেখানে অপভ্রংশের মধ্য দিয়ে সেই সিন্ধিটা হিন্দিতে আসছে, সিন্ধে শব্দটা এখন হিন্দে চলে আসছে। তো সেই সূত্রে এই অববাহিকার লোকদেরকেই ওই অর্থে বলা হয় আর কি, অধিবাসী অর্থে। তো মুসলমানদের শাসনামলের বাস্তবতাটা এখন আসলে ঠিক সেইভাবে এক্সিস্ট করে না। কারণ মুঘল এম্পায়ারের সময় মুসলমানরা রুলার ছিল, শাসক ছিল। তারা শাসন করেছে এবং ন্যায্যতার ভিত্তিতে শাসন করেছে। 800 বছর কোনো ভূখণ্ড শাসন করবার পরেও সেই ভূখণ্ডের রাজধানীতে দিল্লিতে মুসলমানরা কখনো মেজরিটি হয়নি। দিল্লিতে মুসলমানের সংখ্যা কখনোই 30% পার হয়নি। অতএব মুসলমানরা কতটা ন্যায্যতার সাথে শাসন করেছে সেটা তার একটা প্রমাণ। যদি 800 বছর শাসন করত, যদি তারা চাইতো, ভারতবর্ষে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের কোনো মানুষ থাকতো না। বিকল্প উদাহরণ দেই, ব্রাজিল এবং পর্তুগাল এবং স্পেন মিলে পুরো দক্ষিণ আমেরিকা 500 বছর শাসন করেছে, ল্যাটিন আমেরিকা। এরা আদিবাসী ছিল, মুশরিক ছিল, পেগান ছিল, বন জঙ্গলের ধর্ম পালন করত। তারা তো আজকে মেজরিটি খ্রিস্টান হয়ে গেছে। কিভাবে হইল? এর মানে হচ্ছে তারা বাধ্য করে তাদেরকে খ্রিস্টান বানাইছে। আফ্রিকার জনপদ দেখেন, আফ্রিকাতে তো খ্রিস্টান পপুলেশন ছিল না 200 বছর আগেও, 300 বছর আগেও। ইউরোপিয়ান কলোনি যখন করেছে, এদেরকে কলোনাইজ করছে, এদের জমি কেড়ে নিয়েছে, সম্পত্তি লুট করেছে, তো এদের হাতে আবার বাইবেল দিয়ে আসছে, খ্রিস্টান বানায় দিয়ে আসছে। আফ্রিকার মুসলমান এবং খ্রিস্টান সংখ্যা প্রায় এখন 50-50। তাহলে এক্সাম্পলটা দেখেন যে ইউরোপিয়ানরা যখন দেশ শাসন করছে আর মুসলমানরা যখন দেশ শাসন করেছে, অতএব ইন প্রিন্সিপল মুসলমানরা ন্যায্যতার ভিত্তিতে দেশ শাসন করেছে। এর ভিতরে যে ভুল ত্রুটি হয় নাই, অপশাসন ছিল না, ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্বের কারণে মানুষ জুলুমের শিকার হয় নাই, ব্যাপারটা তা না, এগুলো হয়েছে। তাই মুসলমানিত্বের জায়গা থেকে আমি তো এখন নাই, কারণ বাংলাদেশ তো শুধু মুসলমানের রাষ্ট্র না। আমরা যখন বাংলাদেশ বলি, এখানে 10-12% তো অমুসলমানও আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আছেন। হিন্দুত্ববাদী রাজনীতির সংকটটা কিন্তু শুধু মুসলমানের জন্য না, এটা মৌলিকভাবে সংকট হচ্ছে ভারতের নিম্ন বর্ণের হিন্দুর জন্য। আপনি যদি দেখেন যে ব্রাহ্মণ যদি ধরেন, ভারতে ব্রাহ্মণের জনগোষ্ঠী হচ্ছে 16%। ক্ষত্রিয় তত্ত্রীয় যদি ধরেন, ক্ষত্রিয় মানে হচ্ছে ধরেন দ্বিতীয় ক্যাটাগরির, মোদি যে জাত থেকে আসছে, এটা ধরেন 25-30% হবে। তাহলে ভারতের 70%-এরও বেশি জনগোষ্ঠী হচ্ছে অচ্ছুত, দলিত, নমশূদ্র, পাহাড়ি, নিম্নবর্ণের হিন্দু এবং যারা নির্যাতিত, যারা মুসলিম। দেখেন গত বছর নতুন সংসদ ভবন উদ্বোধন করেছে মোদি, তারা ইন্ডিয়ার প্রেসিডেন্টকে পর্যন্ত দাওয়াত দেয় নাই, কারণ সে নিম্নবর্ণের হিন্দু। বর্তমানে দেখবেন সে কিন্তু কালো রঙে, গায়ের রঙটা তার দেখবেন তামিলদের রং, শ্রীলঙ্কানদের মতো গায়ের রং। যে মহিলা আছেন প্রেসিডেন্ট, তাকে সংসদে দাওয়াত দেয় নাই, কারণ সে ব্রাহ্মণ না।
এটার পবিত্রতা নষ্ট হবে। অতএব এইটার প্রতিবাদে কিন্তু তখন কংগ্রেস সহ অনেক দল সেই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। তাহলে ভারত রাষ্ট্র 2023 সালে চিন্তায় কত হাজার বছরের পিছনে বাস করছে, কিন্তু সে আবার সুপার পাওয়ার হইতে চায়। অতএব হিন্দুত্ববাদী রাজনীতির সংকট হচ্ছে যে সে একটা আধুনিক রাষ্ট্র হইতে চায়, সে একটা সুপার পাওয়ার হইতে চায়, সে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, কিন্তু আবার আমাদের সব রাষ্ট্রকে সে অখণ্ড ভারতের ম্যাপে ঢুকায় রাখছে। সে তার পার্লামেন্টে যে ম্যাপ বসিয়েছে, এই ম্যাপের ভিতরে বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে, পাকিস্তান আছে, সব দেশ ঢুকায় ফেলছে। তাহলে আমি সবগুলো দেশ দখল করে ফেলতে চাই, ভারত মাতার অধীনে নিয়ে আসতে চাই, কিন্তু আমি আবার সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, তো প্র্যাকটিক্যালি সম্ভব না। তো এই জন্য হিন্দুত্ববাদী রাজনীতি শুধু আমাদের প্রতিবেশীদের জন্য না, ভারতের নিজের জনগোষ্ঠীর জন্য এটা ক্ষতিকর। আপনাদের মনে থাকার কথা, গত বছর যখন মোদি আমেরিকা সফরে যায়, তখন সিএনএনের সাথে বারাক ওবামা সাবেক প্রেসিডেন্ট একটা ইন্টারভিউ দিয়েছিল, এবং সেই সময়টাতে মণিপুরে সংকট চলছিল। মণিপুরে ব্যাপক খুন খারাপি চলছে, এবং মণিপুরের যে কুকি সম্প্রদায় যারা আছে, যারা ধর্মে খ্রিস্টান, এই জনগোষ্ঠীর উপরে ব্যাপক নির্যাতন, শত শত কুকি নারীদেরকে রেপ করা হয়েছে, উলঙ্গ করে গায়ে শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় ন্যাংটা হয়ে হাঁটতে বাধ্য করা হয়েছে। এগুলো যখন মিডিয়াতে আসছিল, তখন বারাক ওবামা কিন্তু বলেছিলেন যে নাগরিক হিসেবে সবার অধিকার যদি ন্যায্যতার ভিত্তিতে দেয়া না যায়, তাহলে ভারত রাষ্ট্র থাকবে না, এটা ভেঙে যাবে। এবং এই ভেঙে যাওয়ার আন্দোলন কিন্তু অলরেডি ভারতে আছে। ভারতে বহু রাজ্য আছে, তারা স্বাধীন হইতে চায়। সেভেন সিস্টার্সের অনেক রাজ্য আছে, তারা স্বাধীন হইতে চায়। তারা কাশ্মীরিরা স্বাধীন হইতে চায়। পাঞ্জাবের অংশে আপনার শিখরা, খালিস্তান আন্দোলন আছে, তারা ওখানে স্বাধীন হইতে চায়। কেন হইতে চায়? কারণ সে নাগরিক অধিকার পাচ্ছে না। অতএব ভারত হিন্দুত্ববাদী রাজনীতির সমস্যা ভারতের জন্যই সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে প্রতিবেশীদের জন্য সমস্যা, আমাদের সবার জন্য সমস্যা এই সংকট। অতএব এই হিন্দুত্ববাদী একটা ফ্যাসিবাদ আইডিয়া, এটা হিটলারের ফ্যাসিজমকে কেন্দ্র করে প্রেস করে সাভারকার, গোলওয়াকার যারা ছিল, তারা এই আইডিওলজিটা ডেভেলপ করেছে। অতএব হিটলার যেভাবে জার্মানিকে এবং ইউরোপকে ডুবাই দিয়েছে, হিন্দুত্ববাদী রাজনীতি সেভাবে ভারতবর্ষকে ডুবাই দিবে, ভারতকে ডুবাই দিবে, এবং সেটার ক্ষতি সীমান্তবর্তী অঞ্চল হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদেরও বইতে হবে। তাই আমরা আগে যেভাবে বলেছি যে মুসলমান না, শুধু বাংলাদেশি হিসাবে, মানুষ হিসাবে হিন্দুত্ববাদী রাজনীতির ব্যাপারে আমরা বলবো ভারতবাসীকে এই রাজনীতি থেকে ফিরে এসে একটা গণতান্ত্রিক রাজনীতিতে আসেন, যেটা ডক্টর আম্বেদকর যেটা স্বপ্ন দেখেছিলেন, যেই রাজনীতিতে শরৎচন্দ্র বসু স্বপ্ন দেখেছিলেন, সুভাষচন্দ্র বসু স্বপ্ন দেখেছিলেন, যেই রাজনীতিতে সবাই মিলে একসাথে থাকা যাবে, কাজ করা যাবে, নাগরিক অধিকার ভোগ করা যাবে, তেমন একটা রাষ্ট্র আপনারা বানান। তাহলে ওই রাষ্ট্রটা আপনাদের জন্য কল্যাণকর হবে, প্রতিবেশীদের জন্য কল্যাণকর হবে। আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু মাথায় রাখতে হবে অন্যকে যদি ছোট করেন, ছোট মানুষগুলো একসময় আপনার প্রতি ক্ষেপে যাবে। এটা মানুষের কমন সেন্স। সম্মান দিতে শেখেন, আপনিও সম্মান পাবেন ফিরতি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের
অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।